This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ব্যাক টু ব্যাক আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। তিলোত্তমা ধর্ষণ ও খুনের মামলায় শিয়ালদা আদালতে ষষ্ঠ স্ট্যাটাস রিপোর্ট জমা দিল সিবিআই। বড় খবর নিঃসন্দেহে, নতুন করে 7 জন সাক্ষীর বয়ান রেকর্ড করা হয়েছে। আর কি আছে এই স্ট্যাটাস রিপোর্টে ডিটেইল জানবো সুজয়ের কাছ থেকে। সুজয়, দেখো, ষষ্ঠ স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়ে সিবিআই আজকে জানিয়েছে যে তারা নতুন করে 7 জনের বয়ান রেকর্ড করেছে এবং সিসিটিভি ফুটেজেও তাদের নজর রয়েছে। শুধু হাসপাতালে নয়, হাসপাতাল সংলগ্ন রাস্তার যে সিসিটিভি ফুটেজ সেটাতেও নজর রয়েছে। কিন্তু আজকে যে বিষয়টি সবার সামনে, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বা যে বিষয়টি সবথেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সেটি হলো সিবিআই আজকে কার্যত তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে ক্লিন চিট দিয়েছে। তার কারণ পরিবারের তরফ থেকে আইনজীবী ফিরোজ এডুলজি প্রশ্ন তুলেছিলেন যে যেহেতু সিবিআইয়ের এই মামলার যিনি মনিটরিং অফিসার, যিনি এই মামলাটি তদন্তের মনিটরিং করছিলেন, তিনি এবং বিনীত গোয়েল একই ব্যাচের অফিসার, তাই সিবিআই তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে না, কোনো ব্যবস্থা নেবে না। এই প্রশ্ন যখন তোলে তখন সিবিআইয়ের তরফ থেকে আইনজীবী বলেন যে বিনীত গোয়েলের বিরুদ্ধে ইনক্রিমিনেটিং কিছু পাওয়া যায়নি, অর্থাৎ অপরাধমূলক কোনো তথ্য পাওয়া যায়নি, তাই নিরপরাধ কাউকে গ্রেফতার করা যায় না বা তার বিরুদ্ধে কোনো কোনো ব্যবস্থা নেওয়া যায় না। যে ডিএনএ স্যাম্পল তারা পেয়েছিলেন তার সবটাই সঞ্জয়ের পাওয়া গিয়েছিল এবং তথ্য প্রমাণও প্রথম থেকে সঞ্জয়ের দিকেই ছিল। তারা সমস্ত রকম তদন্ত, প্রত্যেকটা খুঁটিনাটি বিষয়ে তদন্ত করেছেন। ফলে পরিবারের তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে সেই বিষয়টিকে তারা মানতে চান না বা মান্যতা দিতে চান না। এবং সেই মান্যতা দিতে না চেয়ে যে সমস্ত বক্তব্য সিবিআইয়ের আইনজীবীর তরফ থেকে উঠে এসছে তার বেশিরভাগটাই কিন্তু কলকাতা পুলিশের প্রশংসার। সিবিআই বলেছে যে কলকাতা পুলিশের তদন্তেও এই সঞ্জয়ের নাম এসেছিল, সঞ্জয়ের বিরুদ্ধে অভিযোগ এসেছিল, সিবিআইয়ের তদন্তেও সঞ্জয়ের বিরুদ্ধে অভিযোগ এসেছিল। সুতরাং সবকিছু বিনীত গোয়েল এবং কলকাতা পুলিশের একটা প্রশংসা করতেই শোনা গেল। ধন্যবাদ। আজকের আরো একটা বড় খবর, ভিন রাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদে কলকাতায় পথে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃষ্টি ভেজা রাজপথে মিছিল শেষে নিশানা করলেন বিজেপিকে। মমতা সাফ অভিযোগ, বাঙালি বিদ্বেষ থেকেই বিভিন্ন জায়গায় বাংলা ভাষাভাষীদের হেনস্থা করছে কেন্দ্রের শাসক দল। সরাসরি হুঁশিয়ারি দিয়ে বললেন অবিলম্বে বাঙালিদের হেনস্থা বন্ধ না হলে যা করার তিনিই করবেন। ফের রাজপথে মমতা, ইস্যু ভিন্ন রাজ্যে বাংলা ভাষাভাষীদের ওপর অত্যাচার, কখনো মহারাষ্ট্র, কখনো ওড়িশা, কখনো আবার ছত্তিশগড়। বিজেপি শাসিত একের পর এক রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচারের অভিযোগ নিয়ে সরব হচ্ছিল শাসক দল। এবারে সেই প্রতিবাদকে রাজপথে নিয়ে এলেন তৃণমূল নেত্রী। বুধবার কলেজ স্কয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত প্রতিবাদ মিছিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিল শেষে ডোরিনা ক্রসিংয়ের সভামঞ্চ থেকে বাঙালি বিদ্বেষের অভিযোগ তুলে নিশানা করলেন বিজেপিকে। বাংলা ভাষায় কথা বললে তাকে জেলে নিয়ে চলে যাবে, ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে, হোল্ডিং এরিয়ায় নিয়ে যাবে। কেন? কোন অধিকারে? ওয়েস্ট বেঙ্গল ইজ নট ইন ইন্ডিয়া, বাংলা ইন্ডিয়াতে নয়। বাংলা ভাষাভাষীদের ডিটেনশন ক্যাম্পে পাঠাতে কেন্দ্র গোপনে নোটিফিকেশন জারি করেছে বলে অভিযোগ করেন মমতা। ভারত সরকার একটা নোটিফিকেশন করেছে, জেনে রাখুন, লুকিয়ে লুকিয়ে করেছে। তাতে পরিষ্কার বলা হয়েছে যাকেই সন্দেহ হবে বাংলা ভাষায় কথা বলে অ্যারেস্ট করবে। আমি এখন ঠিক করেছি আমি বাংলায় বেশি করে কথা বলবো। ক্ষমতা থাকলে আমাকে ডিটেনশন ক্যাম্পে আগে রাখো, বাংলা ভাষায় কথা বলার লোকেদের আগে। এরপরই বিরুদ্ধে সরাসরি হুঁশিয়ারি দেন তৃণমূল নেত্রী। মনে রাখবেন, আপনারা আমাদের আঘাত করতে পারেন, কিন্তু আঘাত করলে প্রত্যাঘাতটা যে কি হতে পারে সেটা আপনাদের ধারণা নেই। মাথায় রাখবেন, আমরা আহত হলেও আমরা সুসংহত, এর জবাব আমরা দেবই দেব। বাঙালি হেনস্থার অভিযোগ উল্টে ভিন রাজ্যে বাঙালিদেরই বিপদ বাড়াচ্ছে বলে অভিযোগ তুলেছে রাজ্য বিজেপি। এটা একটা বাঙালি বিরোধী সরকার, বাঙালি বিদ্বেষী সরকার। এই সরকারের এ ধরনের মন্তব্যের কারণে পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন জায়গায় কাজ করছেন তারা বিপদে পড়বেন। রাজনীতির চাপানুতর চলছে, কিন্তু তার মাঝেই বাঙালি আবেগের শান দিয়ে পথে নেমে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কখনো বাংলার অগ্নিকন্যা, কখনো বাংলার মেয়ে। বরাবরের মতো ২৬-এর বিধানসভার আগেও নিজের প্রিয় রাজনৈতিক ব্র্যান্ডকেই হাতিয়ার হিসেবে হাতে পেয়ে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো। ২১শে জুলাইয়ের আগেই তাই রাজপথে নেমে সেই স্লোগানের সুর বেঁধে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আর মাত্র ৭৪ দিন বাকি দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়তে। আর বাঙালির কাছে দুর্গাপুজো মানেই তো পায়ে পায়ে ঠাকুর দেখা। কিন্তু বেহালা থেকে বাইপাস রাস্তা সর্বত্রই এত বেহাল দশা যে এই ইচ্ছেটা এক নিমেষেই উধাও হয়ে যায়। আর সেই সমস্ত বেহাল রাস্তার ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। বৃষ্টি নামতেই কলকাতার রাস্তার কঙ্কালসাৎ চেহারা বেরিয়ে পড়ল। গলি থেকে রাজপথ সব জায়গায় একই ছবি, বড় বড় গর্ত, খানাখন্দে ভরা। পিচের প্রলেপ উঠে মহানগরের রাস্তা যেন এখন বরণ ফাঁক। এটা তারাতলা রোড। তারাতলা ও বজবজের সংযোগকারী রাস্তায় নেই নিকাশি ব্যবস্থা, নেই ফুটপাত। বর্ষার বৃষ্টিতে পিচ উঠে গিয়েছে, গোটা রাস্তা ছোট বড় গর্তে ভরা। যখন তখন ঘটে যেতে পারে দুর্ঘটনা। কি করব, বাধ্য হয়ে যেতে হচ্ছে। দেখছেন না কিরকম খান্নাখন্দ অবস্থা, জল জমে একাকার হয়ে রয়েছে। বর্ষা থেকে আসছে এই অবস্থা, আরো দিনকে দিন আরো খারাপ হয়ে যাচ্ছে। শুধু তারাতলাই নয়, চোকা, বেহালা, ডায়মন্ড হারবার রোড, ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস লাগোয়া মুকুন্দপুর, আনন্দপুর, চৌবাঘা, গরফা, তিলজলা, বিটি রোডের বিস্তীর্ণ অংশের বেহাল দশা। কলকাতা পুরসভার অর্থ বিভাগের আধিকারিক সূত্রে খবর, কলকাতার মেয়র মেরামতের নির্দেশ দিলেও শহর জুড়ে রাস্তা সংস্কারের জন্য প্রয়োজনীয় অর্থ কলকাতা পুরসভার ভাঁড়ারে নেই। প্রশ্ন উঠছে, কেন নিম্নমানের জিনিস দিয়ে রাস্তা মেরামত করা হয়েছে, যদিও মেয়রের দাবি রাস্তার অবস্থা খুব খারাপ না। আমরা 3 দিন 4 দিন যদি ড্রাই স্প্যান পাই, আবার রাস্তা যেই কে সেই হয়ে যাবে। খারাপ রাস্তা নিয়ে ফিরাদ হাকিম বললেন, কলকাতার রাস্তার নিচে গঙ্গা মাটি আছে। যদি কোনো রকমের জল পেনিট্রেট করে যায় তখন গঙ্গা মাটি ওটা ধুয়ে যায়, মানে মাটিটা জোর কম। আর কলকাতার রাস্তার তলায় এত ইউটিলিটি যে সব রাস্তাকে ঢালাই করে দেওয়া সম্ভব না। এঁটেল মাটির সঙ্গে পিচের রাস্তা ভেঙে যাওয়ার কোনো সম্পর্ক নেই। খারাপ রাস্তাগুলি দ্রুত মেরামতের জন্য সম্প্রতি কলকাতা পুলিশ মেয়রকে চিঠি দিয়েছে। চিঠি পেয়ে অস্বস্তিতে কলকাতা পুরসভা। শান্ত ভট্টাচার্য ও সৌভিক সরকারের রিপোর্ট, TV9 বাংলা। নারায়ণগড়, চন্দ্রকোনা থেকে শ্রুতি, সব জায়গাতেই একটা ছবি যেন কমন হয়ে গেছে। খাটিয়ায় করে, ডুলিতে করে রোগীদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ব্যতিক্রম হলো না আজও। আজ মুর্শিদাবাদের নবগ্রাম, সেখানেও খাটিয়ায় করে রোগীকে নিয়ে যেতে হচ্ছে হাসপাতালে। বৃষ্টিতে রাস্তা বেহাল, ঢোকে না অ্যাম্বুলেন্স, ভরসা খাটিয়া, তাতেই চাপিয়ে রোগীকে নিয়ে যেতে হচ্ছে হাসপাতালে। কিন্তু সেখানেও বিপত্তি, কাদায় ঢুকে যাচ্ছে পা। এবার মুর্শিদাবাদের নবগ্রামের ভয়ঙ্কর ছবি। টিকনরা রায়পাড়া গ্রামের বাসিন্দা নগেন্দ্র রায় ক্যান্সারে আক্রান্ত। হঠাৎ বেশি করে অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন পড়ে। কিন্তু গ্রামের রাস্তা বলে কার্যত কিছুই নেই, কোনো গাড়ি ঢুকতে পারে না গ্রামে। তাই এই গ্রামের একমাত্র যান খাটিয়া যান। খাটা করে নিয়ে যেতে হয়, দেখতে দেবেন রাস্তার হাল। শুধু গ্রামের মানুষ আরো অসুস্থ হলে তারা কিভাবে যায়? এইভাবে যায়, একইভাবে। তাহলে খাট তো সবাইকে তাহলে বাড়িতে রাখতে হচ্ছে। হ্যাঁ, বাড়ি বাড়ি খাট আছে, প্রায় আমাদের 30টা বাড়ির মধ্যে 20টা খাট আছে। শুধু কি নগেন রায়, যে কোনো রোগীকেই এইভাবে হাসপাতালে নিয়ে যেতে হয়। গ্রামবাসীদের অভিযোগ, ভোটের সময় শুধুমাত্র প্রতিশ্রুতি মেলে, কিন্তু ভোট ফুরিয়ে গেলে কাজের কাজ কিছুই হয় না। আমরা কবে যে জুতো পরেছি তা জানি না। খরাতে জুতো পরে পারি, বর্ষায় কোনোদিন জুতো পরতে পারি না। ছেলেবেলায় স্কুল যেছে, আমরা গরিব মানুষ, একটা ড্রেস পরে যেছে, রাস্তায় পড়ে যেছে, ভিজে চলে আসছে, আর একটা ড্রেস পরিয়ে দিচ্ছি, ভিজে চলে গেছে, আর স্কুল যাওয়ার তারপরে আমাদের পড়াশোনা হবে কি করে আমাদের ছেলেবেলায়? তাদেরকে জানিয়েছে, এসে বলছে ভোট দিব, এবার রাস্তাটা করে দেন, তারপরে আর কোনো গল্প নেই। প্রতিবাদে গ্রামবাসীরা রাস্তায় ধানের চারা পুঁতে বিক্ষোভ দেখান। নেই তো, সব তৃণমূল যার যে হারে লুট করছে সারা বাংলার পঞ্চায়েত ব্যবস্থা, মিউনিসিপ্যালিটি ব্যবস্থা, সব জায়গাতে এই চিত্র দেখবেন। আপনি শহরে ঘুরুন, সেখানে একই দৃশ্য দেখবেন। পঞ্চায়েত প্রধান অবশ্য বলছেন তিনি রাস্তার বিষয়টি জানতেনই না। আমার প্রথমে জানা ছিল না, আমি সরেজমিনে তদন্ত করে দেখলাম
রাস্তাটি খুব খারাপ এবং আমি জানতে পারাই আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, তাড়াতাড়ির মধ্যে কাজ শুরু হবে। মুর্শিদাবাদে যখন এই ছবি, তখন ঝাড়গ্রাম শহরের একাধিক রাস্তার মরণ ফাঁদের ছবি উঠে এলো। রাস্তা নাকি পুকুর, বোঝারই উপায় নেই। রাস্তার অবস্থা খুবই খারাপ, বাস স্ট্যান্ড ঢোকার মধ্যে এত খারাপ পরিস্থিতি মানে বোঝা যাবে না, এতই খারাপ। ঝাড়গ্রাম থেকে মেদিনীপুর যাওয়ার রাস্তায় কোথাও বড় বড় গর্ত, কোথাও আবার হাঁটু জল। কৌশিক ঘোষ ও গয়া দণ্ডপাটের রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, প্রতিবেদনের বেশ কয়েকটা ছবি দেখলেন, আরো কয়েকটা ছবি আপনাদেরকে দেখাবো। গ্রামবাসীদের রোষের মুখে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত। রাস্তা মেরামতির দাবিতে পঞ্চায়েতেই তালা ঝুলিয়ে দেন বাসিন্দারা। কোথাও আবার নিজেরাই চাঁদা তুলে রাস্তা সরায় নামেন গ্রামবাসীরা। রাজ্যের বিভিন্ন প্রান্তে রাস্তার হতশ্রী চেহারা। রাস্তা চলাচলের অযোগ্য, পিচ বলে কিছু নেই, শুধুই কাদার দলা। বছরের পর বছর ধরে এইভাবেই চলছে। রাস্তা নিয়ে ক্ষোভ আগে থেকেই ছিল, এবার ক্ষোভের বিস্ফোরণ ঘটল। তৃণমূল পরিচালিত পঞ্চায়েত অফিসেই তালা ঝুলিয়ে দিলেন গ্রামবাসীরা। নদিয়ার নবদ্বীপের বাবলারি পঞ্চায়েত এলাকায় রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। গ্রামবাসীদের অভিযোগ, পঞ্চায়েতে একাধিকবার জানিয়েও কোনো লাভ হয়নি, তাই এবার বাধ্য হয়ে পঞ্চায়েত অফিসেই তালা ঝুলিয়ে দিলেন তারা। রাস্তা করছি না, তার জন্য তালা দিচ্ছি। প্রধান স্যার শোনে না, প্রত্যেকবার আমরা জমা দিই, আমাদের শোনে না, আমরা তালা দিতে বাধ্য হয়েছি। আমরা তো বার হতে পারছি না, কারণ আমরা রাস্তায় চলতে পারি না। আমরা দিনের পর দিন দরখাস্ত দিয়ে আছে, আমাদের প্রধান স্যার কোনো কেউ নেয় না। শুধু এই পাড়ার গলি নয়, সারা পঞ্চায়েত জুড়ে এই রাস্তাঘাট খারাপ। আপনি সামান্য একটু জল হলে যেখান সেখান দিয়ে যেতে পারবেন না। বহু টোটো এই রাস্তা দিয়ে যায়, সিদ্ধেশ্বরী মন্দির যে রাস্তা। এই 3 বছর ধরে এরা যে পঞ্চায়েতে আছে, কোনো কাজই করেনি। যদিও তৃণমূলের পঞ্চায়েত প্রধান আজও সাফাই দিচ্ছেন। রাস্তা খারাপ না, রাস্তাটা ঢালাই রাস্তা এবং তারপরে পাকা রাস্তা। ওখানে 2-3টে বাড়ির গোবর এসে রাস্তায় পড়ে গোবরে রাস্তাটা পুরো বোঝা যায়। নদিয়ার যখন এই ছবি, তখন পাশের জেলা উত্তর 24 পরগনার বাদুরিয়ায় চাঁদা তুলে নিজেরাই রাস্তা সারাই করলেন গ্রামবাসীরা। গ্রামে যাতায়াতের মূল রাস্তা দীর্ঘ 15 বছর ধরে বেহাল। গ্রামের কোনো রোগী অসুস্থ হলে ঢোকে না অ্যাম্বুলেন্স। গ্রামবাসীদের অভিযোগ, বারবার পঞ্চায়েতে আবেদন জানিয়েও কোনো লাভ হয়নি। কোথাও পঞ্চায়েতে তালা, কোথাও গ্রামবাসীরা নিজেরাই রাস্তা তৈরি করে নিচ্ছেন। দুক্ষেত্রেই তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে চরম অনাস্থা দেখা যাচ্ছে। সামনেই বিধানসভা ভোট, তার আগে গ্রামে গ্রামে এই ছবি তৃণমূলের জন্য কি ভালো? মহাদেব কুণ্ডু ও দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। আজকের মর্মান্তিক খবর, নিকো পার্কে কলেজ পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু। ওয়াটার পার্কে স্নান করার সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে যায় ওই কলেজ পড়ুয়া, এমনটাই দাবি করেছে নিকো পার্ক কর্তৃপক্ষ। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃত রাহুল দাস উল্টোডাঙ্গার বাসিন্দা, নিউ টাউনের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বন্ধু জন্মদিন পালনে নিকো পার্কে যান ওই পড়ুয়া। ঘটনার সময় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। মৃত পড়ুয়ার পরিবার নিকো পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে ইতিমধ্যেই সরব হয়েছে। মৃতের বাবা অভিযোগ করছেন, সঠিক সময় হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি ওই পড়ুয়াকে। দীর্ঘক্ষণ পড়ুয়াকে ফেলে রাখা হয়, অ্যাম্বুলেন্সে অক্সিজেন সাপোর্টও ছিল না, অভিযোগ মৃতের বাবার। ওখানে অনেকক্ষণ ওরা ডিলে করেছে, তারপরে যে অ্যাম্বুলেন্সটাকে পাঠিয়েছে, কোনো অক্সিজেনের কোনো ব্যবস্থা ছিল না। আচ্ছা, অক্সিজেনটা যদি থাকতো আমার ছেলে বাঁচত। ওদের যেটা ঘর ছিল অক্সিজেনের, ওদের যে চিকিৎসার ঘর ছিল, সেখানেও কোনো অক্সিজেনের ব্যবস্থা নেই। ওদের নেগলিজেন্সির জন্য এই আজকে এত বড় আমার ছেলের হলো। প্রতিদিন 3 ঘন্টা 2.5 ঘন্টা জিম করে আমার ছেলে, ঠিক আছে? কোনো অসুখ বিসুখ কিছু নেই, কোনো ওষুধ খায় না। ওখানে 1 ঘন্টা ওরা ডিলে করেছে, নেগলিজেন্সির জন্য মেরে ফেললো। বাচ্চাগুলো চিল্লাচ্ছিল আমাদের হেল্প করে, কেউ হেল্প করতে আসেনি। ওরা বাচ্চারা বডিতে প্রেসার করার জন্য যাচ্ছিল, ছুটে দেয়নি বাচ্চাগুলোকে, ওরা ওইখানে ইচ্ছা করে মেরে ফেললো। এখানে ওপর থেকে জলের শাওয়ার আসছে, ওই শাওয়ার সবাই নেয়, তারাও নিচ্ছিল। সাডেনলি একটি বাচ্চা সে মাথা ঘুরে ওখানে বসে পড়ে। বাকি বন্ধুরা তাকে নিয়ে যখন
নিয়ে না বাঁচছে, তখন আমার লাইফগার্ড এবং সার্ভিস প্রোভাইডার নজরে আসে তারা রাশ করে, তাকে নিয়ে ইমিডিয়েটলি, যেহেতু সেন্সলেস অবস্থায় মনে হয়েছে, তাকে আমাদের ফার্স্ট এডে নিয়ে যাওয়া হয় এবং ফার্স্ট এডে নিয়ে গিয়ে আমাদের নার্সরা তাকে দেখে যে পালস রেটটা অনেকটা কম এবং সেন্সটা নেই। সাথে সাথে আমরা আমাদের নিজস্ব অ্যাম্বুলেন্স দিয়ে ক্যালকাটা হার্ট ক্লিনিকে পাঠাই। ক্যালকাটা হার্ট ক্লিনিকে পাঠানোর পর এমার্জেন্সিতে ক্যালকাটা হার্ট ক্লিনিকের ডাক্তাররা দেখে বলেন যে ব্রড ডেড। আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। ফের অশান্তি পদ্মাপাড়ে। গোপালগঞ্জে এনসিপির সমাবেশে অশান্তি, মৃত্যু হয়েছে দুজনের। এদিন মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিতে এনসিপি আওয়ামী লীগের ব্যাপক মারামারি হয়। নিহতরা গোপালগঞ্জেরই বাসিন্দা। কড়া নিন্দা করে বিবৃতি ইউনূসের অন্তর্বর্তী সরকারের। অভিযুক্তদের ধরে কড়া শাস্তি দেওয়া হবে জানিয়েছে অন্তর্বর্তী সরকার।